গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জুলাই মাসের একদম শেষ, অর্থাৎ ক্যালেন্ডার বলছে এখন বর্ষাকাল, কিন্তু দেখা নেই বৃষ্টির। কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা সকলের। মানুষজন পশু পাখির মতোই আমাদের শখের ছাদ বাগানের গাছপালারও খুবই করুণ অবস্থা এই গরমে। বর্ষাকাল মানেই গাছের বৃদ্ধির জন্য সবথেকে আদর্শ সময়। অঝোরে যখন বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জলের ছোঁয়ায় গাছ নতুন প্রাণ ফিরে পায়। কিন্তু এই ঋতু বৈচিত্র্যের মাঝ থেকে হঠাৎ বর্ষার বৃষ্টিটাই যদি আচমকা হারিয়ে যায়, তাহলে গাছগুলো যেন তার প্রাণশক্তিও অনেকটা হারিয়ে ফেলে। ক্রমশ পরিবর্তনশীল এই অস্বাভাবিক আবহাওয়ার সম্মুখীন হয়ে আপনারা যারা মাস হিসেবে বিভিন্ন গাছের বিভিন্ন সময়ের পরিচর্যা করতেন, তাদের সেই সিস্টেমেটিক পরিচর্যাকে অনেকটা বদলে ফেলতে হচ্ছে। যেমন জুলাই আগস্ট মাসে আমরা বিভিন্ন গাছের যে সমস্ত স্বাভাবিক পরিচর্যাগুলো করতাম, এই পরিবর্তনশীল আবহাওয়ার সম্মুখীন হয়ে আমাদের সেই সমস্ত পরিচর্যাগুলো থেকে কিছুটা বিরত থাকতে হচ্ছে। চলমান এই অদ্ভুত আবহাওয়ার কারণে বেশ কিছু বাগানই এই সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেই সমস্যাগুলো খুবই সাধারণ, কিন্তু এই সময়টাতে সেটা একদমই সাধারণ নয়, অর্থাৎ সময় উপযোগী এই সমস্যাগুলো নয়। তো এই সময়টাতে কি কি পরিচর্যা আমরা সার্বিকভাবে বিভিন্ন গাছের জন্য করব, এবং কি কি ছোট ছোট সমস্যা এই সময় নতুন করে আবির্ভাব হচ্ছে, আর তার সাথে কোন কোন বিষয়গুলোকে পরিচর্যার দিকে বিশেষভাবে খেয়াল রাখবো এই সময়টাতে বিশেষ করে, সেই সম্পূর্ণ বিষয়টা এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন, এই জুলাই আগস্ট মাস যে কোনো গাছের সার্বিক বিকাশ বৃদ্ধির জন্য সারা বছরের মধ্যে সবথেকে ভালো এবং উপযুক্ত সময়। এর সবথেকে বড় কারণ হলো এই সময়টাতে বছরের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর আপনারা জানেন যে বৃষ্টির জল একটু অ্যাসিডিক হয়। আর এই অ্যাসিডিক ওয়াটার যখন গাছের ওপর অঝোরে বর্ষিত হতে থাকে, তখন গাছ নতুন প্রাণশক্তি পায় এবং গাছ দ্রুত তার শাখা প্রশাখা বিস্তার করে আরো সবুজ এবং সতেজ হয়ে ওঠে। অর্থাৎ এখানে গাছের বিকাশ বৃদ্ধির জন্য সবথেকে ভালো টনিক হিসেবে কাজ করে বৃষ্টির জল, যেটা এখন অমিল। তার পরিবর্তে এই সময় গাছ পাচ্ছে প্রখর সূর্যের তাপ। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হলেও আবার পুনরায় সেই সূর্যের প্রখর তাপ এবং প্রচণ্ড গরম, যা গাছের ভালোর পরিবর্তে খারাপ করে দিচ্ছে আরো বেশি। ভাবছেন তো, হঠাৎ দু এক পশলা বৃষ্টির পরে যদি আবার রোদ উঠে যায়, গাছের ক্ষতি কিসের? ধরুন ৩-৪ দিন পরে হঠাৎ ২-১ পশলা বৃষ্টি হলো দুপুরবেলার দিকে বা সকালের দিকে। তারপরেই আবার হঠাৎ করে প্রচণ্ড রোদের তাপ শুরু হয়ে গেল, এখন যেরকম দেখতে পাচ্ছেন। এতে গাছের দুরকমভাবে ক্ষতি হয়। প্রথমত, দুপুরবেলার দিকে কোনো কারণে গাছের ওপরে স্প্রে যে কারণে আপনাদের করতে না করা হয়, সেই কারণটাই এখানে হবে। অর্থাৎ ওপরের দিকে পাতায় বিন্দু বিন্দু যদি জলকণা জমে থাকে, তার উপরে সরাসরি সূর্যালোক পড়লে সেই সুন্দর সবুজ সতেজ পাতার ওপরে সূর্যের সরাসরি প্রখর তাপ ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করবে। অর্থাৎ যেখানে জলবিন্দুগুলো জমে থাকবে, তার নিচের দিকের এই সবুজ সতেজ অংশ পুড়তে শুরু করবে। দ্বিতীয়ত, এই জুলাই আগস্ট মাসে বর্ষার জলের কিছুটা ছোঁয়া পাওয়া মাত্রই গাছগুলো নতুন নতুন পাতা এবং ডাল বিস্তার করতে শুরু করবে, এবং পরক্ষণেই যদি আবার এরকম প্রচণ্ড লেভেলে গরম পড়তে শুরু করে, তাহলে সেই কচি পাতাগুলো অকালেই পুড়ে যাবে। যার ফলে গাছ যত নতুন ব্রাঞ্চগুলো তৈরি করতে থাকবে, সেই ব্রাঞ্চগুলো পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। অথচ বর্ষার টানা বৃষ্টিপাত যদি আবার শুরু হয়, তাহলে কিন্তু সেই সমস্যাটা আর থাকবে না। বর্তমানে এই সমস্যাটাই অনেক ছাদ বাগানি ফেস করছেন, যেটাকে আমরা সহজ ভাষায় সানবার্ন বলি। অর্থাৎ অতিরিক্ত সূর্যালোকের ফলে নতুন কচি পাতা বা ডাল নষ্ট হয়ে যাওয়া। এর থেকে বাঁচতে এই সময় আমরা দুপুরবেলার দিকটা গ্রিন শেড ব্যবহার করতে পারি। আর তার সাথে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে নতুন কচি পাতা বেরোতে দেখবেন, সেই গাছগুলোকে বিকেলের একটু পরে পরে, অর্থাৎ যখন সূর্যের প্রখর তাপটা থাকবে না, তারপরে সম্পূর্ণ স্নান করিয়ে দিতে পারেন, যেটা আমরা গ্রীষ্মকালে প্রয়োগ করি। নতুন কচি ডাল বা পাতাগুলো যতদিন পর্যন্ত না একটু বড় হয়ে গাঢ় সবুজ রং ধারণ করছে, ততদিন পর্যন্ত সেই গাছটার উপরে আমরা এই প্রক্রিয়াটা চালাতে পারি।
এছাড়া বর্তমানে এই আবহাওয়ায় লেবু বা এই ধরনের গাছের ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা যেটা দেখা যায় সেটা রোগ পোকার আক্রমণটা এই ওয়েদারে সবথেকে বেশি হয়। এছাড়াও আরেকটা সমস্যা যেটা প্রায় বেশিরভাগ ছাদ বাগানই এই সময় ভুক্তভোগী হবেনই, সেটা হলো ফাঙ্গাস বা ছত্রাকজনিত সমস্যা এই সময় সবথেকে বেশি দেখা যাবে। এর কারণ হলো এই অদ্ভুত আবহাওয়া। অদ্ভুত বলার আরও একটা কারণ অবশ্যই রয়েছে। এই সময় আপনারা প্রতিদিনের গড় তাপমাত্রাটা একটু ভালোভাবে খেয়াল করবেন। কখনোই গ্রীষ্মকালে যেমন 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছিল, এখন কিন্তু কখনোই সেরকম তাপমাত্রা নেই। এখন তাপমাত্রা 30-এর ঘরে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হচ্ছে যেন গ্রীষ্মকালের মতো একটা আবহাওয়ায় আমরা রয়েছি। এর কারণ হলো বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি, যেটা এই সময় অত্যন্ত বেশি রয়েছে। যার কারণে একটা অস্বস্তিকর গরম আমরা এই সময় ফিল করছি। এই অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতাই গাছের ছত্রাকজনিত সমস্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ। আপনারা যারা দীর্ঘদিন ধরে বাগান করছেন তারা জানেন যে কোনো গাছের ক্ষেত্রে এই ছত্রাকজনিত সমস্যা কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। মাঝে আরেকটা বিষয় একটু লক্ষ্য করুন, এখানে বড় আকৃতির হাফ ড্রামে বসানো লেবু গাছের নিচে অনেকগুলো ছোট ছোট টব আমি রেখে দিয়েছি। বিশেষত সেই গাছগুলোকে রেখেছি যেগুলো প্রখর সূর্যের তাপে নষ্ট হয়ে যাচ্ছিল, বা অনেক গাছ রয়েছে যেগুলো একটু ছায়ার দিকে রাখলে ভালো হয়, সেই গাছগুলোকে আমি এখানে বড় গাছের নিচে ছায়াদার জায়গায় রেখে দিয়েছি। আবারও আসি যে বিষয়টাতে ছিলাম, অর্থাৎ ছত্রাকজনিত সমস্যা। এই সময় আপনারা যেমন নিয়মিত কীটনাশক স্প্রে করবেন, তার পাশাপাশি প্রতিটা গাছে কিন্তু নিয়ম করে ছত্রাকনাশকটা অন্তত প্রয়োগ করবেন। এরপরে আসি সার প্রয়োগের বিষয়। এই সময় অনেকেই ভাবছেন যে সলিড ফার্টিলাইজার কি প্রয়োগ করব না করব না। তাদের উদ্দেশ্যে বলবো নির্দ্বিধায় প্রয়োগ করুন। কিন্তু গাছে এই সময় মিক্স সলিড ফার্টিলাইজার প্রয়োগ যদি করেন, তাহলে তার সাথে অন্তত দুটো জিনিস অবশ্যই প্রয়োগ করবেন। প্রথমত নিম খোল অবশ্যই রাখবেন, এবং এর সাথে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই 1 চামচ হলেও মেশাবেন। একটু আগে আপনাদের যেমনটা উল্লেখ করলাম, সানবার্ন বা প্রখর সূর্যতাপে পাতা পুড়ে যাওয়া, দেখুন এখানে এই কয়েকটা পাতা একটু ভালোভাবে খেয়াল করুন। এটা কিন্তু গাছের কোনো রকম সমস্যা নয়। এখানে সূর্যালোক সবথেকে বেশি পড়েছিল, এবং গাছটা এমন জায়গায় রাখা ছিল যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ছিল, আর তাতেই এই সমস্যাটা হচ্ছিল গাছে। এর পরবর্তীতে এই গাছটিকে একটু ছায়াদার জায়গায় নিয়ে আসতেই এটা দারুণ সবুজ সতেজ হয়ে যায়। তো এটা আপনাদের নিজেদেরই একটু ভালোভাবে দেখে বুঝে নিতে হবে যে কোনটা গাছের সানবার্ন জনিত সমস্যা, বা কোনটা গাছের ছত্রাকের আক্রমণজনিত সমস্যা, বা কোনটা বিভিন্ন খনিজ উপাদান বা অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ। এটা গাছের ওপর সামান্য একটু অবজারভেশন করলেই আপনারা বুঝতে পারবেন। এমন কোনো আহামরি বিষয় না এই সমস্যাটাকে ধরা। এর আগে যেমনটা আপনাদের বললাম যে এই সময় নির্দ্বিধায় যে কোনো রকমের সলিড ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে পারেন, তেমনি আপনারা যেরকম সিস্টেমেটিক লিকুইড ফার্টিলাইজার গাছে প্রয়োগ করছিলেন তেমনই প্রয়োগ করে যান, এতে কোনো সমস্যা নেই। তবে সেটা অবশ্যই বর্ষার টানা বৃষ্টিপাতের আগ মুহূর্ত পর্যন্ত। যখন থেকে অঝোরে টানা বৃষ্টিপাত শুরু হবে, তারপর থেকে আপনারা লিকুইড ফার্টিলাইজারটা আর গাছের গোড়ায় প্রয়োগ করবেন না। এই সময়টা যেহেতু যেকোনো গাছেরই একটা ওভারঅল গ্রোথের সবথেকে ভালো টাইম, তাই সার প্রয়োগ করার সময় নাইট্রোজেন সমৃদ্ধ সার সবথেকে বেশি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন। তবে সম্পূর্ণ এনপিকে এর ব্যালেন্স যাতে বিগড়ে না যায়, সেই বিষয়টাও আপনাদের খেয়াল রাখতে হবে। কিছু কিছু গাছ রয়েছে যেগুলোতে ফল রয়েছে, যেমন আমার এই লেবু গাছটা দেখতে পাচ্ছেন, একটু আগে বেদানা গাছ দেখালাম। এরকম বেশ কিছু গাছ রয়েছে, যেসব গাছে ফল রয়েছে সেগুলোতে কিন্তু এনপিকের সম্পূর্ণ চাহিদা রয়েছে। তাই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম তিনটেই যাতে পর্যাপ্ত পরিমাণে গাছ যোগান পায়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও আম গাছে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগের জন্য কিন্তু এটা সবথেকে ভালো সময়। কারণ আম গাছের সবথেকে ভালো গ্রোথ এই সময়টাতেই হয়। যাই হোক, চলতি কথায় বলতে পারি প্রাক বর্ষার মুহূর্ত এটা। তো এই প্রাক বর্ষা মুহূর্তের বেশ কিছু ছোটখাটো সমস্যা এবং গাছের টুকিটাকি কিছু পরিচর্যার বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।